আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশে, জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায় পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী কাঠামো উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর তৃতীয় দিনে সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সরকারের নেয়া বিদেশি বিনিয়োগ বান্ধব পদক্ষেপগুলো তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। That was the beginning of the garment industry in Bangladesh, those crazy young guys. এদিনের সেশনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে, যা শুধু বাংলাদেশের জন্যই নয়, সারা পৃথিবীর জন্য সুযোগের ক্ষেত্র হতে পারে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম সরকারের অপেক্ষায় বসে থাকবে না, তারা সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। এর আগে বিনিয়োগে অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়াও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে ইয়াওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। সেখানে পরীক্ষামূলক সেবা ব্যবহার করা শুরু হয়। সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার হয় সম্মেলনের কার্যক্রম। গত রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করেন। গত 29 মার্চ বিডা থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ নিবন্ধন পায়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বিটিআরসি থেকে এনজিএসও নন জিও স্টেশনারি অরবিট নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে। 1 থেকে 2 বছরের মধ্যে দেশে 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানালেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। চীনের পোশাক কোম্পানি হান্ডার সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কথা জানিয়ে বিদেশিরা ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং ও আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে উল্লেখ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন, ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন। আপনি নিউজটা আমাকে এইমাত্র ব্রেক করলেন, কারণ এটা নিয়েছেন কেন, ডিসিশন নিয়েছেন, সো এটা নিয়ে আমি আসলে খুব ডিটেইলে হান্ডার গ্রুপের সাথে আজকে আমরা যে প্যাওচে সাইন করলাম সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশিওর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। তার চেয়েও বড় কথা যে 15,000 লোকের আশা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে। অনেক বড় বড় ইনভেস্টর আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি, এই প্রথমবার আসলেন। তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল 360 ভিউটা খুব দরকার। আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো, যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন, বাংলাদেশ থেকে ফিরে যাবেন, তখন ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগ, এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন, কি এক্সপিরিয়েন্স ছিল, ওনারা একটা ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনারা অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন।
রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ায় একমত হলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, আর বিস্তৃত সংস্কারে একমত হলে নির্বাচন হবে জুনে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য উপদেষ্টা ব্যারনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন স্পেনের পোশাক প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মাসরাস। এ সময় ইন্ডিটেক্সকে বাংলাদেশে পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা সুবিধায় আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া তার সঙ্গে বৈঠক করেছেন সিমেন্ট কোম্পানি হোলসিম গ্রুপের এক্সিকিউটিভ কমিটির সদস্য মার্টিন ক্রিগনার। এদেশে দীর্ঘমেয়াদে কার্যক্রম চলমান রাখতে আগ্রহ প্রকাশ করেন তিনি। জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ও চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে কথা বলতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোড ম্যাপ ও পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা চাওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বিএনপিকে ধর্ম নিরপেক্ষ বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে তা নিয়ে মতামত জমা দিয়েছে ঐক্যমত কমিশনের কাছে। ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গে বিএনপিকে নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কথা বলেছেন, সাম্য মানবিক মর্যাদা ইত্যাদির কথা বলেছেন, বাট বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই। এর পর আমাদের মন্তব্য দিয়েছি, পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। আগামী নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা দূর করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হতে হবে বলে জানান বিএনপির এই নেতা। প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে এগুলো যদি হয়, তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। তো সেই ব্যবস্থা আমরা অ্যাপ্রুভ করিনি। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দলের বিক্ষোভ সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেমনটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়াতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরো জোরদার করা হবে বলে মনে করেন এনি। অবিলম্বে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দাও। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের আলোচিত শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের অপরাধের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। আগামী ২ মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে বলেছে ট্রাইব্যুনাল। এদিকে হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিপোর্ট করছেন ইফতেশামুল গনি। জুলাই আগস্ট আন্দোলনে আলোচিত নাম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্যাম্পাসের সড়কে আন্দোলনে অংশ নেয় নিরস্ত্র এই শিক্ষার্থী পুলিশের নির্মম গুলিতে লুটিয়ে পড়েন। মরণঘাতী অস্ত্রের আঘাত গুরুতর হওয়ায় বাঁচানো যায়নি তাকে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এ মামলায় বুধবার সাবেক এসআই আমির হোসেন সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় চাইলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এবং আমরা ২ মাস সময় চেয়েছিলাম,
2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। এছাড়া হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ইফতেসামুল গনি, RTV, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থানার একটি পুরনো মামলায় নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। আসামি পক্ষের আইনজীবী আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, সিনিয়র সিটিজেন ও অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়। আদালত সন্তুষ্টপূর্বক জামিন নামঞ্জুর করেছেন এবং আমরা ওনার ডিভিশনের জন্য পেয়ার করেছিলাম। কারাবিধি অনুযায়ী বিজ্ঞ আদালত ছিলেন নথিভুক্ত করেছেন এবং কারাবিধি অনুযায়ী ওনার ডিভিশনের ব্যবস্থা করতে বলেছেন। উনি পলাতক ছিলেন না এবং এজাহারে যে ধানমন্ডি থানার মামলা 3/10/24 ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই। উনি হচ্ছে 87 নম্বর আসামি, বাট এজাহারের কোনো অংশে ওনার কোনো সম্পৃক্ততা, ওনার কোনো উনি অ্যাক্টিভলি কোনো পজিশনে ছিলেন না। 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের 16,12,50,000 টাকার ফিক্সড ডিপোজিট জব্দ করার আদেশ দিয়েছে আদালত। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয়ভাবে ঢাকা সহ সারা দেশে মুজিব বর্ষ পালন করে। এতে ব্যয় করা হয় 4,000 কোটি টাকা। সারা দেশে নির্মাণ করা হয় শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার স্বার্থ সংশ্লিষ্ট শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পরে তারা সাংবাদিকদের বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ জমা দিয়েছেন তারা। এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, জানা যাবে, মিডিয়াতে আসবে। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 180 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও তার স্ত্রীর নামে 2টি মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। গেল 10 বছর ধারাবাহিকভাবে অপব্যবহার করায় ব্যাংকিং খাত নাজুক হয়ে পড়েছে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে BIBM কার্যালয়ে 10ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাহকের স্বার্থে প্রয়োজনে ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে বলেও জানান গভর্নর। ব্যাংকের টাকা লোপাট করে পালিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আহসান এইচ মনসুর। ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ র্যালির আয়োজন করেছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার বিকেল 4টায় দলে কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হবে। র্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। র্যালিতে দলমত নির্বিশেষে সব সচেতন নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এছাড়া একই দিনে দেশব্যাপী সকল মহানগরে একই কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে দলটি। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় বসছে 19,28,281 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 14,90,142 জন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী 2,94,726 আর কারিগরি বোর্ডে 1,43,313 জন। পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস, গুজব ও অসাধু কার্যকলাপ রোধে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রের 200 গজের ভেতরে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। আগামীকাল রাত 11টার পর দেশের বিভিন্ন জায়গায় কাল বৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম, মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। তবে লঘুচাপটি শক্তিশালী হওয়ার আশঙ্কা কম বলেও জানান আবুল কালাম মল্লিক। এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ 1432 উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এবারে উৎসবে সব সংস্কৃতির অন্তর্ভুক্তিতে সফল করার বিষয়ে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, হজ যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় ইতোমধ্যে 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। ফিক্সিং কাণ্ড ও বেতন না পাওয়ার অভিযোগে বিদ্ধ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। মিরপুরে গুলশান ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার খেলায় আউটের ধরনে উঠেছে ম্যাচ পাতানোর সন্দেহ। এদিকে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন পারটেক্সের ক্রিকেটাররা। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। আবারও ফিক্সিংয়ের তীর বাংলাদেশের ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার খেলা ছিল আবাহনী এবং মোহামেডানেরও, কিন্তু সেসব ছাপিয়ে আলোচনায় গুলশান শাইনপুকুরের ম্যাচ। এ ম্যাচ ঘিরেই ফিক্সিং সন্দেহের তীর। খেলায় শাইনপুকুরের বিপক্ষে গুলশানের 5 রানে জয় পাওয়া এ ম্যাচে প্রশ্ন উঠেছে আউটের ধরনে, যেখানে শেষ উইকেটটিতে স্পষ্ট দেখা যায় স্টাম্প ছেড়ে বের হয়ে আসেন ব্যাটার। ব্যাট ভেতরে নেয়ার সময় থাকলেও তা করেননি। প্রথমবারে উইকেট রক্ষক স্টাম্প ভাঙতে ব্যর্থ হলেও ব্যাটার মিনহাজুল সাব্বির আগের মতোই অপেক্ষা করতে থাকেন। অবশেষে আউট হয়েই যেন বেঁচে যান তিনি। এখনো নিচ্ছেন না। অপরদিকে পারিশ্রমিক না পাওয়ায় একই দিনে অনুশীলন বর্জন করেছেন পারটেক্সের ক্রিকেটাররা। তো কষ্ট করে খেলতেছি, 9টা ম্যাচ শেষ হয়েছে, এখন আমরা যখন টাকা চাইছি তখন আমাদের অপরাধ হয়েছে। অফিসিয়ালের সাথে যখন কথা বলছি, অফিসিয়াল বলতেছে আমাদের নামে উল্টা কমপ্লেন করে দিবে। তো জিনিসটা কেমন না? তার টাকা চাওয়া কি আমাদের ভুল নাকি? আজকের ঘটনা না, এটা বিগত অনেক দিনের ঘটনা। আমরা অনেক রকমভাবে ট্রাই করেছি, মানে আমরা চেয়েছি যাতে আমরা খেলতে, কিন্তু আমাদেরকে দেখতেছি ওই পরিস্থিতিতে আমাদেরকে রাখে নাই। কারণ সবারই তো ফ্যামিলি আছে ভাই, বুঝেন, সবাইকে তো চলতে হয়। একটা ব্যাটও তো কিনা লাগে, কেনার জন্য তো টাকা লাগে ভাইয়া। টাকা না পেলে ম্যাচ খেলবেন না বলেও সাফ জানিয়ে দেন তারা। নেক্সট ম্যাচ আমরা যাচ্ছি না কেউ। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।